আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসেনুজ্জামান বারী, ডিএইচএমএস, ঢাকা, রেজিস্টার্ড প্র্যাকটিশনার ফ্রম বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিল। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম স্টোমাটাইটিস নিয়ে। স্টোমাটাইটিস কি, কোন ধরনের রোগ, এর লক্ষণ কি এবং কত প্রকার। আজকে আমরা সেই প্রকার ভেদগুলোর একটি নিয়ে আলোচনা করব। আমরা আজকে প্রথম যে প্রকারভেদ ক্যাটারাল স্টোমাটাইটিস সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আসা যাক স্টোমাটাইটিস কি কারণে হয়। প্রতিটা রোগেরই তো একটা কারণ আছে এবং সেই কারণটা কি সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করি। ক্যাটারাল স্টোমাটাইটিসে উৎপন্ন হওয়ার বা উৎপত্তির বেশ কিছু কারণ আছে। তার কয়েকটি কারণে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এইগুলোর ভেতরে প্রথম যদি আমরা বলি, এটা সাধারণত শিশুদের এবং বয়োবৃদ্ধদের হয়ে থাকে। তো শিশুদের যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে সাধারণত ছোট ছোট শিশু এবং বালক বালিকাদের এই মুখের ক্ষত হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের নতুন করে দাঁত ওঠা। অর্থাৎ শিশুদের যখন দাঁত ওঠে সেটা অত্যন্ত ধারালো হয় এবং যারা বালক বালিকা অর্থাৎ 7 বছর 6-7 বছর যখন তাদের দাঁতগুলো পড়ে যায়, আবার সেই দাঁতগুলো যখন উঠতে থাকে তখন সেগুলো অত্যন্ত ধারালো হয়, যার কারণে ওগুলো ঘর্ষণ লেগে স্টোমাটাইটিস হতে পারে। দ্বিতীয়ত, অত্যন্ত ঠান্ডা কিংবা অত্যন্ত গরম কোনো কিছু খাওয়ার ফলে স্টোমাটাইটিস হতে পারে। এছাড়া হচ্ছে যদি আমরা তারা যদি মুখ পরিষ্কার মানে খাওয়ার পরে রাতে অথবা দিনে খাওয়ার পরে মুখ পরিষ্কার না করে, দাঁত মুখ পরিষ্কার না করে, তাহলে স্টোমাটাইটিস হতে পারে। আক্কেল দাঁত, ভাঙা দাঁত, পোকা খাওয়ার দাঁত থাকা, এগুলোর ঘর্ষণের কারণে বা এগুলোর ভেতরে খাদ্য জমে পচে স্টোমাটাইটিস হতে পারে। বাঁধানো দাঁত ভালোভাবে না বসা, বাঁধানো দাঁত যদি ঠিকমতো না বসে তাহলে যে সমস্যাটা হবে সেটা ওই বাঁধানো দাঁতের আঘাতে আমাদের যে মাড়ি আছে এখানটায় আঘাত লেগে ক্ষত সৃষ্টি হতে পারে এবং তার থেকে জীবাণু বা যে আপনার ঘর্ষণের কারণে স্টোমাটাইটিস হতে পারে। অতিরিক্ত ঝাল খাওয়া, তামাক, চুরুট, দক্তা, পান, চুন, এগুলো বেশি খাওয়া। এছাড়া হচ্ছে পাকস্থলীর বা অন্ত্রের কোনো পীড়ার অর্থাৎ রোগের গৌণ ফলাফল স্টোমাটাইটিস হতে পারে। এছাড়া রয়েছে টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, জ্বর প্রভৃতি, এগুলোর কারণে স্টোমাটাইটিস হতে পারে। এখন আমরা জানলাম যে কি কি কারণে এটা হয়ে থাকে। এখন আমরা আসি লক্ষণ। লক্ষণ অর্থাৎ কি দেখলে বা কোন ধরনের সাইন বা সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ক্যাটারাল স্টোমাটাইটিস হয়েছে। প্রথমে আসা যাক, মুখের ভেতরে জিহ্বা ও দাঁতের মাড়ির যে মিউকাস মেমব্রেন আছে অর্থাৎ শৈল্বিক ঝিল্লি, এই প্রধান লক্ষণসমূহ আমরা পাবো। অর্থাৎ এইখানটায় ঘা হবে। মেমব্রেন প্রণাল, এই মেমব্রেনটা কি এটাকে আমরা জানি, কিছু জানি, অবশ্যই জানি। আমাদের মেমব্রেন হচ্ছে আমাদের শ্বাসনালী, পাকস্থলী, নাড়িভুঁড়ি প্রভৃতি যন্ত্রের উপর সাপের খোসার মতো একটা পাতলা সূক্ষ্ম পর্দা দ্বারা ঢাকা থাকে।
মুখের ভেতরে আমাদের যে পর্দাটা থাকে তাকে বলা হয় মিউকাস মেমব্রেন। এই স্টোমাটাইটিস হলে এই মিউকাস মেমব্রেন অনেক শুষ্ক হয়ে যায়, অত্যন্ত লাল হয় এবং চকচকে করে, মানে চকচকে লাল দেখা যায়। মুখের ভেতর গরম বোধ হবে। এরপরে আমাদের জিহ্বা থাকবে, সেটা বেদনা হবে অর্থাৎ ব্যথা হয়ে যাবে। তার জন্য আমরা জিহ্বা নাড়াতে চালাতে পারবো না, কষ্ট হবে এবং জিহ্বা কিন্তু ফুলে যাবে। এরপরে জিহ্বাতে আরো কিছু পরিবর্তন দেখা যাবে, যেমন জিহ্বার উপর সাদা রঙের ময়লা প্রলেপ পড়বে এবং তাতে দাঁতের ছাপ থাকবে। সাধারণত জ্বর থাকে না, কিন্তু জ্বর যদি থাকে তাহলে সেটা অল্প পরিমাণেই হবে। আস্তে আস্তে জিহ্বা আরো শুষ্ক হয়ে যাবে। প্রথমে তো শুষ্ক ছিল, আস্তে আস্তে আরো বেশি শুষ্ক হবে। সমস্ত মুখের ভেতরটা লাল বর্ণ হবে এবং হলদে রঙের স্লেমা, অর্থাৎ মুখের চতুর্পাশে ভিতর দিকে আমরা হলদে রঙের স্লেমা দেখতে পাবো, যেটা দ্বারা পূর্ণ থাকবে মুখের ভেতর অত্যন্ত ব্যথা হবে। মুখের কোনো স্বাদ থাকবে না, স্বাদের বেতাল, অর্থাৎ কোন ধরনের স্বাদ, এক এক সময় একরকম স্বাদ, কখনো তিতা স্বাদ বোধ হবে, কখনো বা টক স্বাদ বোধ হবে ইত্যাদি। মুখের ভেতর দিয়ে দুর্গন্ধ বের হবে, এটা কিন্তু একটা লক্ষণ, কারণ মুখের ভেতরে ঘা হয়েছে, ঘা হলে সাধারণত ওখান থেকে দুর্গন্ধ বের হয়। অনবরত লালা ঝরতে থাকবে, ঘা হওয়ার কারণে মুখের ভেতর থেকে লালা ঝরতে থাকবে। এটা শিশুদের ক্ষেত্রেও হয়, বড়দের ক্ষেত্রে বোঝা যায় না, তারা হয়তো বা সেটা নিঃসরণ করতে পারে, কিন্তু আমরা শিশুদেরটা দেখতে পাবো যে তাদের মুখের ভেতর থেকে লালা ঝরছে। শিশুদের যদি দাঁত ওঠার সময় এই স্টোমাটাইটিস হয়ে থাকে, ক্যাটারাল স্টোমাটাইটিস হয়ে থাকে, তাহলে এর সঙ্গে আমরা জ্বর দেখতে পাবো, তরকা দেখতে পাবো এবং বমি হতে পারে বা বমি হয়। বয়স্কদের ক্ষেত্রে যদি রোগ আক্রান্ত হয় তাহলে তাদের ক্ষুধার অর্থাৎ খাওয়া দাওয়ার অভ্যাসের তেমন কোনো ব্যতিক্রম হয় না, কিন্তু যদি গুরুতর আকার ধারণ করে তাহলে আমরা কিছু লক্ষণ দেখতে পাবো, যেমন তাদের গড় হজম অর্থাৎ ঠিকমতো হজম হতে যাবে না, উদরাময় হবে, গালের নিচে বিচিগুলো ফুলে যাবে, সব বিভিন্ন লক্ষণ আমরা দেখতে পারবো। এখন আমরা আসি এই রোগ হলে কি হতে পারে, অর্থাৎ এই রোগের ভাবি ফল। ভাবি ফল হচ্ছে পরবর্তীতে কি ধরনের সমস্যা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এই রোগ খুব দ্রুতই সেরে যায়, এক সপ্তাহ খানেকের ভিতরেই সেরে যায় যদি ঠিক মতো এর পরিচর্যা করা হয়। এই অসুখ একবার সেরে যায়, আবার দেখা যাচ্ছে পরবর্তীতে আবার হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে পরবর্তীতে না হয়। আর শিশুরা যদি এই অসুখে আক্রান্ত হয় তাহলে তারা ঠিকমতো খেতে পারে না, আর না খেতে পারার কারণে ক্রমশ তারা দুর্বল হয়ে পড়ে। আমাদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন আসা যাক আমাদের এই ক্যাটারাল স্টোমাটাইটিসের চিকিৎসা সম্বন্ধে। শুধু আমরা ওষুধ দিয়ে যদি চিকিৎসা করতে যাই তাহলে পরিপূর্ণ আকারে অসুখ বা রোগ সারতে সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমেই বলা আছে যে একটি অসুখ হলে তার সঙ্গে আরো কিছু আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেটাকে সঠিক রূপে রোগটাকে ধ্বংস করার জন্য। অনেক সময় দেখা যায় ওষুধ সঠিক হয়েছে কিন্তু অসুখ সারছে না, তাহলে আমরা কি করতে পারিনি, আনুষঙ্গিক যে বিষয়গুলো, উত্তেজক যে বিষয়গুলো ছিল সেগুলো হয়তো বা আমরা দূরীভূত করতে পারিনি, বিধায় ওষুধে কাজ হচ্ছে না। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে যে আনুষঙ্গিক কিছু ব্যবস্থাপনা গ্রহণ করার মাধ্যমে এবং ওষুধ প্রদানের মাধ্যমে আমরা
এই অসুখটাকে নিবারণ করব। তা আমি এখন প্রথমে যে জিনিসটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে স্টোমাটাইটিস চিকিৎসার ঔষধ দ্বারা চিকিৎসার আগে আর কি কি ব্যবস্থাপনা সাধারণত প্রয়োজন পড়ে বা নেওয়া উচিত সে সম্বন্ধে। প্রথমেই যদি আমরা আসি তাহলে আমাদেরকে নির্ধারণ করতে হবে কোন কারণে স্টোমাটাইটিসটা হয়েছে। কারণ আমরা কারণগুলো প্রথমেই পড়েছি, প্রথমের দিকেই দেখেছি যে কয়েকটা কারণ আছে, সেই কারণগুলোর ভেতর থেকে কোন ধরনের কারণে এই স্টোমাটাইটিসটা হয়েছে বা মুখের ভিতরে ক্যাটারাল স্টোমাটাইটিসটা হয়েছে সেটাকে আগে দূর করতে হবে। দ্বিতীয়ত, পোকা খাওয়া দাঁত, ভাঙা দাঁত থাকলে সেগুলো তুলে ফেলতে হবে, অর্থাৎ সেইগুলো ফ্রিকশনের বা ঘর্ষণের কারণে যাতে পুনরায় আবার ওই অংশটুকু ক্ষত না হয় সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। এইবার আসা যাক, এছাড়াও রয়েছে গুরুপাক দ্রব্য খাওয়া, অর্থাৎ মশলা জাতীয় দ্রব্য খাওয়া, মশলা জাতীয় খাদ্য খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। সাথে যদি চুরুট, সিগারেট, তামাক, বিড়ি এগুলো খাওয়ার অভ্যাস থাকলে এগুলো পরিত্যাগ করতে হবে। করণীয়ের ভিতরে আছে অ্যাবজর্বেন্ট কটন, অর্থাৎ শুষে নেয় যে তুলাগুলো বা কার্পাসের তুলা বা কার্পাসের তুলা যেটা আমরাকে বলি, সেই তুলা ঠান্ডা পানিতে ভিজিয়ে আস্তে আস্তে মুখের ভেতরটা পরিষ্কার করতে হবে। এরপরে সাধারণত একটি ওষুধ আছে, নাম হচ্ছে কসলেরিয়া, এর মাদার টিংচার 20 থেকে 25 ফোঁটা অথবা 40 ফোঁটা 1 আউন্স বা আধা ছটাক পানিতে মিশিয়ে একটি লোশন তৈরি করতে হবে। লোশন তৈরি করে সেটা দিয়ে কুলি করতে হবে। যদি ওটা না হয়, এছাড়া রয়েছে ক্যালেন্ডুলা, ঠিক একই নিয়মে প্রস্তুত করে কুলি করতে হবে। বাজারের কোনো কমার্শিয়াল মাউথ ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা যাবে না। কুলি করার পরে আমাদের যেটা করতে হবে, বিশুদ্ধ গ্লিসারিন জিহ্বার উপরে লাগিয়ে রাখতে হবে, অর্থাৎ এটা যেন ড্রাই আপ না হয়ে যায়। এটা অত্যন্ত ক্ষতিকারক ড্রাই আপ হলে পারে, কারণ মুখের ভেতরে ব্যথা হবে, জোড়া লেগে থাকবে, এটা জিহ্বা নড়াচড়া করতে সম্ভবপর হবে না। সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আসা যাক ঔষধ। আমরা সাধারণত কি কি ঔষধ এখানে ব্যবহার করতে পারি? অনেক ঔষধ আছে, কিন্তু সাধারণত যে ওষুধগুলো প্রাইমারি স্টেজে বা মিডিল স্টেজে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে ক্যাটারাল স্টোমাটাইটিস, সেই তার ভেতর থেকে 2-3টি ওষুধ নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো। প্রথমে আসা যাক অ্যাকোনাইট। অ্যাকোনাইট সম্বন্ধে আমরা তো মোটামুটি সবাই জানি, তবু বলি, যখন আমরা দেখব রোগীর গায়ে জ্বর হয়েছে, তার সাথে অস্থিরতা আছে, পিপাসা আছে, মুখের ভেতরে সে শুষ্কতা বোধ করছে এবং গরম বোধ করছে সামান্য প্রকারের, অর্থাৎ দিস ইজ দ্য প্রাইমারি স্টেজ বা প্রথম দিককার, সেই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। এরপরে আছে বেলেডোনা, সরি বেলেডোনা সম্বন্ধে আমরা সবাই মোটামুটি জানি। বেলেডোনা একটি কার্যকরী ওষুধ ক্যাটারাল স্টোমাটাইটিসের ক্ষেত্রে। এই ক্যাটারাল স্টোমাটাইটিসের ক্ষেত্রে আমরা কোন কোন লক্ষণ বেলেডোনার সঙ্গে সঙ্গতিপূর্ণ সেটা কিছু দেখার চেষ্টা করি। বেলেডোনা সাধারণত পিত্ত প্রধান ধাতু বিশিষ্ট যারা রোগী, অর্থাৎ যাদের পিত্তের সমস্যা, অর্থাৎ যাদের মুখে তিতা থাকে, বাইলের প্রবলেম আছে, সেই সকল রোগীর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। মোটা সোটা ও রস প্রদান ধাতু বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে বেলেডোনা অত্যন্ত উপকারী বা কার্যকারী। এক্ষেত্রে যে সিমটমগুলো আমরা দেখতে পাবো, মুখ গহ্বর শুষ্ক থাকবে,
শুষ্ক মাড়ি এবং মাড়িতে ফোঁট থাকবে, ফোঁটগুলো বেশ লাল চকচকে, মানে চতুর্ধার দিয়ে লাল হবে, চকচকে দেখাবে। জিহ্বার কিনারা লাল এবং ফোলা থাকবে। গলদেশের ভিতরে সংকুচিত বোধ করবে এবং শুষ্ক মনে হবে। খাদ্য গলৎকরণ অর্থাৎ খাদ্য গিলতে কষ্টকর হবে। রোগীর ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা হবে, সে ঠান্ডা পানি খেতে চাইবে। এবং যদি আমরা মলের দিকে খেয়াল করি, শিশুদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, যাই হোক, শিশুদের ক্ষেত্রে এটা লক্ষণীয়, কারণ আমরা তো সেটা দেখি। শিশুদের বা বড়দের মল পাতলা হবে এবং শিশুদের ক্ষেত্রে মল সবুজ হওয়ার সম্ভাবনা বেশি। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অতি পরিচিত ওষুধ মার্কসল বা মার্ক সলিবিউল। মার্কসল, আমরা জানি মার্কসল যে ওষুধ, এটার অনেক কার্যকারিতা আছে। ক্যাটারাল স্টোমাটাইটিসের ক্ষেত্রে কোন ধরনের কার্যকারিতা তা সঙ্গতিপূর্ণ অর্থাৎ মেলে, আমরা সেটা নিয়ে বলি। মার্কসলে প্রথমে আমরা দেখতে পাবো যে মাড়িতে রক্ত পড়ে। রোগীর স্টোমাটাইটিস হলে মাড়িতে রক্ত পড়বে, মুখের ভেতরে ক্ষত দেখা যাবে, প্রচুর লালা স্রাব, আমরা সবাই জানি মার্কসলে লালা স্রাব হয় প্রচুর। জিহ্বাতে দাঁতের ছাপ থাকবে, অতিরিক্ত পিপাসা, রোগী শীত কিংবা গরম কোনোটাই তার জন্য সহ্যকর নয়, সে বেশি শীত বা বেশি গরম কোনোটাই সহ্য করতে পারে না। মুখের ঘা হবে, মুখ থেকে দুর্গন্ধ বের হবে, জিহ্বা পুরু, ভারী, মোটা, ভেজা, থলথলে, ক্লেদময় আমরা দেখতে পাবো। এবং মজার ব্যাপার হচ্ছে মুখের স্বাদ, মার্কসলের রোগীর মুখের স্বাদ মিষ্টি, সে মুখের ভিতরে মিষ্টি বোধ করবে। এছাড়াও আমরা গলায় ব্যথা, গরম ও ঠান্ডা কোনো কিছুই তার সহ্য হবে না, মুখ দিয়ে প্রচুর লালা পড়বে কিন্তু গলার মধ্যে কষ্টকর শুষ্ক ভাব অর্থাৎ ড্রাই সেন্স ইন দ্য থ্রট সে পাবো। তরল পদার্থ গিলতে গেলে তার নাক দিয়ে বের হয়ে আসবে। এবং শিশুদের ক্ষেত্রে বেশি লক্ষণীয়, বড়দের ক্ষেত্রেও লক্ষণীয়, সেটা হচ্ছে রাতের বেলা যখন তারা ঘুমাবে তখন তাদের লালায় বালিশ ভিজে যাবে। এই সকল আনুষঙ্গিক অর্থাৎ উপসর্গ বা লক্ষণ দেখলে আমরা এই ক্ষেত্রে মার্কসল ব্যবহার করব। তাহলে আমরা জানতে পারলাম যে কি কি ক্যাটারাল স্টোমাটাইটিস কি, উৎপত্তির কারণ, তার লক্ষণ, ভাবী ফল এবং ব্যবস্থাপনা এবং ওষুধ দ্বারা চিকিৎসা, কোন কোন ওষুধ ব্যবহার করব। তাহলে আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা ইনফেক্টিভ বা প্যারাসাইটিক স্টোমাটাইটিস নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সাথে সাথে লাইক ও শেয়ার করবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি জানতে পারেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।